আন্তর্জাতিকের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি দক্ষিণ এশিয়ার দেশগুলো। দক্ষিণ এশিয়ার 8টি দেশ আছে। এর মধ্যে মায়ানমারকে দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে আহ, অনেকেই এটাকে অ্যাকসেপ্ট করে না। এমনকি মেডিকেলে এরকমও কোশ্চেন হয়েছিল যে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়। সেই ক্ষেত্রে কিন্তু উত্তর মায়ানমার ছিল। মায়ানমার যদিও ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত বা দক্ষিণ এশিয়ার খুব কাছাকাছি, কিন্তু তারপরেও এটিকে দক্ষিণ এশিয়া দেশ হিসেবে কাউন্ট করে না। তো যদি এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়, তাহলে সেই ক্ষেত্রে মায়ানমার দিতে হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার যে দেশগুলো এগুলোর সঙ্গে মোটামুটি পরিচিত হয়ে নাও। আমাদের দেশ সম্পর্কে খুব ভালো করেই আমরা জানি। বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। আবার তোমার পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। আর এরপরে প্রশাসনিক রাজধানী হচ্ছে ঢাকা। মুদ্রা টাকা, এটা তোমরা জানোই। আহ রাষ্ট্রভাষা বাংলা, এগুলো নিয়ে বলার কিছু নাই বা পাওনারও কিছু নাই। রাষ্ট্রপতি আমাদের শাহাবুদ্দিন, ইনি শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পু নামটা এখন আর ইউজ করে না, শাহাবুদ্দিন এই নামটা ইউজ করে। আর রাষ্ট্রপ্রধান, এখন যে সরকার প্রধান, উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাও তোমরা জানো, বলার কিছু নাই। তো ভারত সম্পর্কে যেটি জানতে হবে যে ভারতের রাজধানী কোনটা। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। ভারতের মুদ্রা হচ্ছে ভারতীয় রুপি। এই মুদ্রাগুলো আসে ভারতীয় রুপি। তো এখানকার ভাষা হিন্দি বা ইংরেজি সরকারি ভাষা। এছাড়াও 22টি প্রধান ভাষা বা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে 22টি প্রধান ভাষা। এবং এমনটা শুনেছি যে ওই দেশে আইপিএস অফিসার হতে গেলে তোমার এই ভাষাগুলো জানতে হয়। ওদের টাকার উপরে এই ভাষাগুলো লেখা থাকে এবং ওই ভাষাগুলো সম্পর্কে তাদেরকে দক্ষ হয়ে উঠতে হয়। আমাদের দেশে বিসিএস ক্যাডার থেকে ওদের দেশে আইপিএস হওয়াটা অনেক কঠিন। যেহেতু দেশ বড়, ওদের আরো অনেক বেশি তথ্য আছে, ওদের প্রচুর পড়তে হয়। তো এরপরে রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। ইনি সাঁওতাল আহ, অধিবাসী আর কি। মানে সাঁওতালদের মধ্য থেকে এই প্রথম একজন রাষ্ট্রপতি হলেন ভারতের। আমাদের দেশেও সাঁওতাল আছে। সাঁওতালরা খুবই বোকা জাতি। আমাদের দিনাজপুরে আছে, তারপরে জয়পুরহাটে আছে, নওগাঁতে আছে, রাজশাহীতে কিছুটা আছে। এই অঞ্চলে সাঁওতাল আহ উপজাতিরা আছে। তো সাঁওতালদের মধ্য থেকে বর্তমানে ভারতের যে রাষ্ট্রপতি ইনি আছেন। তারপরে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, এটা খুব ভালো করেই জানো। এরপরে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটা মিল আছে যে এখানেও আম, আন্দোলনের মাধ্যমে তারা তাদের সরকারকে পতন ঘটিয়েছে এবং সে সরকার ওই দেশ থেকে পালিয়েছে। তারপরে বাংলাদেশ থেকেও একই অবস্থা। বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হয়েছে, এখান থেকে পালিয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে একই ইয়ার সঙ্গে মিলটা আছে সিরিয়ার সঙ্গে, যে ওখানেও আন্দোলন হলো এবং ওখান থেকেও সরকার পালিয়েছে। তো শুরুটা আসলে শ্রীলঙ্কা করে, তারপরে বাংলাদেশ, তারপরে সিরিয়া। তো এই জন্য শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মিল আছে। শ্রীলঙ্কা চা উৎপাদন করে এবং এছাড়াও মশলার জন্য খুব বিখ্যাত একটি দেশ। আমরা যে দারুচিনি খাই, মশলা হিসেবে যে দারুচিনি আমরা খাই, এই দারুচিনি শ্রীলঙ্কা থেকে বেশি আসে। এবং শ্রীলঙ্কার আকৃতি হলো অনেকটা আহ চোখের পানির মতো, ঠিক আছে? যে আহ এবং এর চতুর্দিকেই তো একটা সাগর, বঙ্গোপসাগরে। তারপরে শ্রীলঙ্কার মুদ্রা যেটা শ্রীলঙ্কান রুপি। ভারতেরটা ভারতীয় রুপি, আর শ্রীলঙ্কারটা শ্রীলঙ্কান রুপি। যদি রুপিয়াও আসে তারপরে দিয়ে দিতে পারো, কারণ এটাকে রুপিয়াও বলা হয়। তো রুপিটাই যদি শ্রীলঙ্কান রুপি আসবে এখন এইভাবে বেশি আসে। আর ভাষাটা আসে এখান থেকে কোশ্চেন হয়। সিংহলা বা সিংহলি ভাষা বলা হয়। এরপরে তামিল সরকারি ভাষা, ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অত বেশি ওরা ইংলিশে এক্সপার্ট না, মোটামুটি বলতে পারে। তো যাই হোক, বর্তমানে শিখছে। এবং এদের দেশে শিক্ষার হারটা অনেক বেশি, অনেক বেশি শিক্ষার হার। যে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে অন্যতম শিক্ষার দিক থেকে। এদের রাষ্ট্রপতি হচ্ছে রনিল বিক্রম সিংহে এবং প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধে। তারপরে পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ।
এবং পাকিস্তানি রুপি এদের ভাষা তো উর্দু, ভারতের ভাষা কিন্তু হিন্দি, আর পাকিস্তানেরটা উর্দু, দুটো অনেকটা কাছাকাছি হলেও আহ আলাদা, মানে অ্যাকসেন্ট এবং শব্দগুলো আলাদা হয় অনেক ক্ষেত্রে। তবে যারা উর্দু বলতে পারে তারা হিন্দিও বলতে পারে অনেকটাই এবং বুঝতে পারে, এবং হিন্দি ভাষাভাষীরা উর্দু বুঝতে পারে ও একটু চেষ্টা করলে বলতে পারে, মানে খুবই কমন, অনেকটাই মিলে যায় আর কি হিন্দি এবং উর্দু। তো এবং ইংরেজি উর্দুর সঙ্গে ইংরেজি আছে। শিক্ষা ব্যবস্থা মোটামুটি বাংলাদেশের মতো খুব একটা বেশি উন্নত নয়। আর রাষ্ট্রপতি আরিফ আলভি আর প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার, ইনি অন্তর্বর্তীকালীন এখন। তারপরে রাজধানী কাঠমান্ডু, নেপালের ক্ষেত্রে কাঠমান্ডু হবে রাজধানী। আর মুদ্রা হচ্ছে নেপালি রুপি, আর ভাষা নেপালি। এবং নেপালিদের এখানে বিভিন্ন ধরনের জাতি আছে, উপজাতি আছে, তারা তাদের নিজস্ব আবার ভাষা আছে। তো মোটামুটি ওদের রাষ্ট্রভাষা যেটা নেপালিরা। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এবং পুষ্পকমল দাহাল প্রচন্ড প্রধানমন্ত্রী। ভুটান থেকে কোশ্চেন হয় বেশি, যে ভুটানের রাজধানী থিম্পু, এর একটা ভাষা আছে, ভাষাটা একটু কঠিন, দিভেই ভাষা মনে হয়, এখানে দেয়নি, এখানে করতে পারেনি। আচ্ছা, জংখা একটা ভাষা আছে এর। আচ্ছা, মুদ্রা হলো গুলট্রাম। গুলট্রাম এটা এর মুদ্রা, তবে ভারতীয় রুপিও এখানে চলে ভুটানে। আর রাষ্ট্রপতি জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, আর প্রধানমন্ত্রী লোটে সেরিং। এরপরে মালদ্বীপ। মালদ্বীপ মুসলিম কান্ট্রি একটা। মালদ্বীপের রাজধানী মালে, এটা একটা দ্বীপ রাষ্ট্র। এর মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। এবং এর ভাষাটা হলো ধীবেহি, যেটা বললাম, ধীবেহি মালদ্বীপের ভাষা। তবে মালদ্বীপ যেহেতু পর্যটনের দিক থেকে অনেক বেশি এগিয়ে গেছে, এদের দেশে ওদের যে রুপিয়া ছাড়াও ডলার বেশ ভালো চলে, মোটামুটি ডলার ব্যাপক ইউজ হয়, কারণ অনেক বিদেশি ওখানে যায় ওদের ইয়াগুলোর জন্য। পর্যটনের দিক থেকে বেশ ভালো আর এগিয়ে, যেহেতু সমুদ্রের মধ্যেই দেশটা, এবং এখানে এই জন্য ইংরেজি বেশ ভালো চলে। এমনকি ওখানকার যে রিক্সা এবং ট্যাক্সি ড্রাইভার যারা আছে তারাও মোটামুটি ইংরেজি পারে, কথা বলার মতো আর কি। রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উনি। আফগানিস্তান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে, কারণ আফগানিস্তান খুব নতুন একটা দেশ হচ্ছে, কিছুদিন আগেই তারা সরকার গঠন করলো এবং মোটামুটি বেশ ভালো উন্নতি করছে, যে কারণে আফগানিস্তান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এছাড়াও আফগানিস্তানের রাজধানী কাবুল, একটু ব্যতিক্রম নাম, এখান থেকে কোশ্চেন আসে। মুদ্রা হলো আফগানি। আর আরেকটা যে কোশ্চেনটা বারবার আসে সেটা হলো পস্তু, এদের ভাষা এই যে পস্তু আফগানিস্তান। কোশ্চেনটা আসে এভাবে যে নিচের কোনটি পস্তু কোন দেশের ভাষা, এভাবে কোশ্চেনটা বেশি হয়, যে পস্তু কোন দেশের ভাষা। পস্তু ও দারি এটা সরকারি ভাষা ওদের। এছাড়াও আফগানিস্তানে ইংলিশের দিক থেকে খুব একটা এগিয়ে নাই, তবে শিক্ষার দিকে মোটামুটি চেষ্টা করছে শিক্ষার দিকে এগিয়ে যাবার। মোহাম্মদ হাসান আখুন্দ। মায়ানমার, যেটা আমাদের অনেকটা আহ প্রতিবেশী রাষ্ট্র, মানে ভারত এবং মায়ানমার এই দুটো দেশের সঙ্গে আমাদের আহ সীমান্ত সংযোগ আছে। ভারতের সঙ্গে আমাদের 29টা না 30টা জেলার আছে। ভারতের সঙ্গে আমাদের সীমান্ত কানেকশন আছে 30টা জেলার। আর মায়ানমারের সঙ্গে আছে 3টা জেলা। রাঙ্গামাটি জেলাটা হচ্ছে কমন, যেটা মায়ানমারের সঙ্গেও আছে, ভারতের সঙ্গেও আছে। তো আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, তিনটা মায়ানমারের সঙ্গে, 30টা ভারতের সঙ্গে। আর দেশ হিসাবে যে দুটো দেশের সঙ্গে কানেকশন সেটা হলো ভারত আর মায়ানমার, এটা তোমরা জানোই। তারপরে কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার করে নিবে। আচ্ছা, এর মুদ্রার নাম হলো কিয়াত। এটা আসে ব্যতিক্রম যেগুলো একটু, সেগুলো বেশি করে দেখবা, যে মায়ানমারের মুদ্রার নাম হলো কিয়াত, এটা বারবার আসে, অনেকবার কোশ্চেন হয়েছে এটা। তারপরে ভাষা হলো বার্মিজ। এবং মায়ানমার কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ নয়, দক্ষিণ এশিয়ার নিকটবর্তী দেশ, এটি দক্ষিণ এশিয়ার দেশ নয়। আচ্ছা, বার্মিজ ভাষাটা এটা, এছাড়া ইংরেজি তো কম বেশি সব দেশেই আছে। আর মিন অং
হলাইং, এটা সামরিক শাসক, ইনি এখন প্রধান হয়ে আছে আর কি। আর অং সান সুচির দেশ হলো অং সান সুচি, উনিও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, ওনার দেশও হচ্ছে মায়ানমার। এবং রোহিঙ্গা যে সমস্যাটা হলো এটা ওনার সময় হয়েছে। যাই হোক, তোমাদের কাছে যে বইটা আছে সে বই থেকে তোমরা পারতপক্ষে চেষ্টা করবে দক্ষিণ এশিয়া সম্পর্কে পড়তে। দক্ষিণ এশিয়া থেকে কোশ্চেন হবেই মাস্ট। দক্ষিণ এশিয়ার মুদ্রা পড়তে হবে, রাজধানী পড়তে হবে, শিক্ষার হার পড়তে হবে, এবং রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আর প্রেসিডেন্ট, যা রাষ্ট্রপতি, এই কয়েকটা জিনিস খুব ভালো করে পড়তে হবে। কারণ আন্তর্জাতিক থেকে যদি কোশ্চেন হয়, দক্ষিণ এশিয়াটা তোমাদের ইম্পর্টেন্ট, তারপরে এশিয়া মহাদেশ ইম্পর্টেন্ট, এরপরে আমেরিকা মহাদেশ আর ইউরোপ মহাদেশ, এগুলো থেকে বেশি কোশ্চেন হয়। তো এশিয়া মহাদেশটা একটু ভালো করে পড়তে হবে তোমাদের, অ্যাটলিস্ট 80% কোশ্চেন এই এশিয়া মহাদেশ থেকে কভার করবে, অথবা 100%ও এখান থেকে হতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখো। আচ্ছা, এখন বলো আমরা ইংলিশ আজকে কি পড়বো? গতদিন কি পড়িয়েছিলাম? ইউজ অফ অ্যাডভার্ব পড়াইছি, তাই না? আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে পড়াই হলো ইউজ অফ অ্যাডভার্ব, যেহেতু শেষ হয়ে গেছে। অনেকটা রিভাইসের মতো করাই। তাহলে সুবিধা হবে। বিউপি মনে হয় অনেকে দিতে যাবে। হ্যাঁ, বিউপির ক্ষেত্রে দেখো, বিসিএস এর কোশ্চেন গুলো অবশ্যই ভালো করে দেখবে। পিকে আচ্ছা, একদম শর্টে আমি এখন রিভাইসে যাব। মানে রিভাইসে অত বিস্তারিত আলোচনা করব না, যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয় শুধু সেগুলোই আমি বলবো। তোমরা শুধু মনে করে নিবে, এই এতটুকু, এর বাইরে কিছু না, যাতে তোমাদের আগের কথাগুলো মনে পড়ে, এবং যে জিনিসগুলো পড়লে তোমরা পারবে শুধু ততটুকুই বলবো। আচ্ছা, আমাদের সেন্টেন্সের প্রথমত দুটো অংশ, একটা হলো সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্টকে আমরা প্রথমত হু দ্বারা কোশ্চেন করব, হু দ্বারা যদি উত্তর না পাই তাহলে হোয়াট দ্বারা কোশ্চেন করব। সাবজেক্ট বাদ দিলে যা থাকে সেটি হলো প্রেডিকেট। আর প্রেডিকেট কোনটা ছাড়া ইম্পসিবল? প্রেডিকেট হচ্ছে ফাইনাইট ভার্ব ছাড়া, বা ভার্ব ছাড়া প্রেডিকেট ইম্পসিবল, এই কোশ্চেন গুলো আসে। যেগুলো যেগুলো কোশ্চেন হয় শুধু সেগুলোই করব, আর কিছু বলবো না আমি। তো এখানে যেমন এই যে সেন্টেন্সটা খেয়াল করো, যে হি হেয়ার কামস দ্য বাস, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হেয়ার না, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বাস। ওই যে বললাম যে প্রথমত হু দ্বারা কোশ্চেন করবে, উত্তর না পেলে হোয়াট দ্বারা কোশ্চেন করবে। তো এখানে হু কামস হচ্ছে না, তাহলে হোয়াট কামস, তাহলে দা বাস কামস। তো এখানে সাবজেক্ট হলো দা বাস। আর সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, তাহলে হোয়াট আর দ্য ইউজেস, হোয়াট আর সুইট, তাহলে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সাবজেক্ট, উপরটাতে বাস সাবজেক্ট, আর বাকিগুলো হচ্ছে প্রেডিকেট। তো সবসময় যে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে ব্যাপারটা এমন না। এরপরে সিট ডাউন, এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে, পুরোটাই সিট ডাউন প্রেডিকেট। থ্যাংক হিম, এটিও পুরোটাই প্রেডিকেট, সাবজেক্ট আই উজ্জ্বল আছে, বা ইউ বলতে পারো, যে আই থ্যাংক হিম অথবা ইউ থ্যাংক হিম। আচ্ছা, তাহলে এখানে আর চারটা সেন্টেন্স আমি শুধু বলবো, বাদ বাকিগুলো বলবো না। এক নম্বরে যে জিনিসটি তোমাদের মনে করতে হবে সেটি হলো যে ভার্বাল নাউন। তোমাদের মনে আছে যে ভার্বাল নাউন কি? আর্টিকেল, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অফ, এই তিনটি জিনিস একসঙ্গে থাকলে এটিকে আমরা ভার্বাল নাউন বলি। অর্থাৎ দা ক্যাকলিং অফ, এটি হলো ভার্বাল নাউন। আর এখানে যদি বলা হয় যে সাবজেক্ট কোনটা, তাহলে দা ক্যাকলিং অফ গিজ, এটি হলো সাবজেক্ট, সেপ্ট রোম, এটা হলো প্রেডিকেট। আর একটা আছে, এই যে এখানে খেয়াল করো, দা সিঙ্গিং অফ, এটি হলো ভার্বাল নাউন। আর দা সিঙ্গিং অফ বার্ডস, এটা হলো প্রেডিকেট। দ্য সিঙ্গিং অফ বার্ডস, সরি, দ্য সিঙ্গিং অফ বার্ডস হলো সাবজেক্ট, আর ডিলাইটস আস এটা প্রেডিকেট।
আর ভার্বাল নাউন 1 নাম্বার এবং 5 নাম্বার দুই সেন্টেন্সে ভার্বাল নাউন আছে, আর্টিকেল দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অফ। এই তিনটা যদি না বলো, তোমাদের এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে হতে পারে, মেডিকেলে কিন্তু এই কোশ্চেনটা হয়ে গেছে যে আহ নিচের কোন সেন্টেন্সে ভার্বাল নাউন ব্যবহার করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে চারটের মধ্যে দেখতে হবে যে কোন সেন্টেন্সে ভার্বাল নাউন আছে, যে কোথায় আর্টিকেল দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অফ আছে। আবার এটিও বলতে পারে স্ট্রাকচার দিয়ে, যে আন্ডারলাইন করে দিল দা সিঙ্গিং অফ, আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এটি কি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ভার্বাল নাউন, এভাবে দিবে। তো বিভিন্ন ভাবে কোশ্চেনটা হতে পারে। আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, এই যে এখানে হ্যাট, হ্যাট মানে হলো হ্যাজ, এটা মনে রেখো যে হ্যাট মানে হ্যাজ, যে ওল্ড ইংলিশে যেখানে এস দরকার ছিল সেখানে তারা টিএইচ ব্যবহার করতো। তো এখানে টিএইচ বাদ দিয়ে যদি আমরা এস দিয়ে দিই তাহলে হ্যাজ হয়ে গেল। আচ্ছা, 26 এবং 27 এই দুটো সেন্টেন্স একটু ভালো করে খেয়াল করো। আ বার্কিং ডগ দ্য শেফার্ড হেয়ার্স, আর একটা হলো অন টপ অফ দ্য হিলস লিভস আ হারমিট। আচ্ছা বলো তো তোমরা, যে যে কেউ বলতে পারে, ওপেন কোশ্চেন, যে 26-এ সাবজেক্ট কোনটা, 27-এ সাবজেক্ট কোনটা, দুটো একবারে উত্তর দাও, বা কয়েকজন দিতে পারো, একটু তাড়াতাড়ি বলো। 26 নম্বরে কোনটা সাবজেক্ট, 27 নম্বরে কোনটা সাবজেক্ট? 27-এ তো স্যার এ হারমিট। 27 নম্বরে এ হারমিট, হ্যাঁ উত্তর হয়ে গেছে, যে আ হারমিট লিভস অন দ্য টপ অফ দ্য হিল। সবসময় মনে রাখতে হবে আমি হু দ্বারা কোশ্চেন করব, কাকে কোশ্চেন করব, ভার্বকে কোশ্চেন করব। তো তুমি যদি এখানে বলো হু লিভস, তাহলে উত্তরে আসবে এ হারমিট লিভস। আর আচ্ছা, খুব 26-এ স্যার দা 26-এ কি শেফার্ড। দা শেফার্ড হবে? হ্যাঁ, 26-এ হলো দ্য শেপার্ড। এখানেও বলো যে হু হেয়ার্স, তাহলে দ্য শেপার্ড হেয়ার্স। সরাসরি হু তারপরে ভার্ব বলবে, প্রিন্সিপাল ভার্ব যেটা আছে, তাহলে দেখবে যে অটোমেটিকলি তোমার সাবজেক্ট চলে আসবে। আর তুমি যদি উত্তর না পাও তাহলে হোয়াট দ্বারা কোশ্চেন করবে। কথা কি ক্লিয়ার? তাহলে 26 নম্বরে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য শেফার্ড, 27 নম্বরে সাবজেক্ট হচ্ছে আ হারমিট। আর 15 নম্বরে একটু মনে রাখো, এই ধরনের একটা কোশ্চেন মেডিকেলে করেছিল, হি ইজ অ্যান আর্লি রাইজার, যে আর্লিটা কি। তো আর্লি কি এখানে অ্যাডজেক্টিভ, এটা তোমরা খুব ভালো করে জানো। হ্যাঁ, তো এখানে আমি আর কোনো কিছু বলবো না, কারণ বাকিগুলো তোমাদের জানা আছে। স্যার একটা কোশ্চেন, বলো। স্যার তো ভার্বাল নাউন আছে যে দা সিঙ্গিং অফ, তো ওখানে হ্যাঁ, যদি স্যার শুধু সিঙ্গিং এর নিচে আন্ডারলাইন করে হ্যাঁ, দেয়। তাহলে জেরান্ড হবে। জি স্যার ওটাই। তাহলে জেরান্ড হবে, ক্যাকলিং এর নিচে আন্ডারলাইন করা থাকলে জেরান্ড হবে, আর তিনটা একসঙ্গে আন্ডারলাইন করা থাকলে তাহলে ভার্বাল নাউন হবে। কতটুকু তোমাকে কোশ্চেন করেছে এটা কিন্তু খুব ভালো করে দেখবে, যে কথাটা আমি সবসময় তোমাদের বলে আসি, যে এটা ভালো করে খেয়াল করতে হবে যে কতটুকুর উপরে আমাকে জানতে চাচ্ছে। শুধু আইনজি যুক্ত জেরান্ড আর তিনটা একসঙ্গে ভার্বাল নাউন। আচ্ছা, এখানে এখানে কিছু ফ্রেজ আলোচনা করা হয়েছে খুব সংক্ষিপ্ত পরিসরে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে হোয়ার ইন দ্য ইস্ট, এটা অ্যাডভার্ব ফ্রেজ। হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, তাহলে এই যে ওয়ান আ ওয়াল, হোয়ার অ্যাডভার্ব ফ্রেজ। দা দেয়ার কেম আ জায়ান্ট টু মাই ডোর, তাহলে এখানে টু মাই ডোরটা কি হবে বলো তো? অ্যাডভার্ব ফ্রেজ। অন্য কেউ একটু ভালো করে বলো। বলো কি মনে হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুব সহজে বুঝবো কি করে, খুব সহজে বুঝবো কি করে, তুমি এ জায়ান্ট বাদ দিয়ে দাও, তাহলে দেখবে যে টু মাই ডোর এর কোনো অর্থ থাকছে না। যখন দেখবে যে আগে নাউন আছে পরে ফ্রেজ আছে, তাহলে নাউনটাকে বাদ দিয়ে দিবা, যদি পরের ফ্রেজটা অর্থ না দিতে পারে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একদম ইজি ইজি সলিউশন। তো টু মাই ডোর এটি জায়ান্টকে মডিফাই করছে, যে কোন জায়ান্ট, যে জায়ান্টটা আমার দরজার দিকে এসেছে, তো বা দরজার কাছে, এইটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। ইট ওয়াজ আ সানসেট অফ গ্রেট বিউটি, তাহলে আ সানসেট অফ গ্রেট বিউটি, অফ গ্রেট বিউটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে দ্য টপ অফ দ্য মাউন্টেন্স, এখানে দেখো যে মাউন্ট দ্য মাউন্টেন্স কে যদি আমি বাদ দিই তাহলে দ্য টপ অফ, সরি দ্য টপস কে যদি আমি বাদ দেই তাহলে দি মাউন্টেন্স, দি অফ দি মাউন্টেন্স কোনো অর্থ দিতে পারে না। আগের নাউন বাদ দিলে পরের ফ্রেজটা কোনো অর্থ দিবে না, সেই ক্ষেত্রে এটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে শো মি হাউ টু ডু ইট, এটি হলো নাউন ফ্রেজ। শো মি ইট, শো মি ইট। তোমাদের ভুল হচ্ছে কেন? এই সময় তো ভুল হওয়ার কথা না, ভুল করলে তো ঝামেলা। হি হ্যাজ আ চেইন অফ গোল্ড, হি হ্যাজ আ চেইন অফ গোল্ড, এই যে অফ গোল্ডের আগে কি আছে? চেইন আছে, নাউন আছে। নাউনটাকে যদি আমি বাদ দিয়ে দেই,
হি হ্যাজ অফ গোল্ড অর্থ দিতে পারে না, তার মানে এখানে হলো এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। পাশাপাশি যখনই দেখবে যে রিলেটিভ প্রোনাউন আছে তার আগে নাউন আছে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ ইজ মেড অফ গোল্ড, হি হ্যাজ আ চেইন হুইচ ইজ মেড অফ গোল্ড, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আচ্ছা, তারপরে এই যে এখানে দেখো যে এখানে কয়েকটি বিষয় আছে। আহ এখানে তোমাদের কাছ থেকে আমি শুনতে চাইবো, আন্ডারলাইন করাই আছে, বোল্ড করা আছে, তোমরা বলো তো যে কোনটা কি। তিনটায় উত্তর করবে, এক নাম্বারটা কি ক্লজ, দুই নাম্বারটা কি ক্লজ, তিন নাম্বারটা কি ক্লজ। প্রথমটা তো স্যার অ্যাডজেক্টিভ ক্লোজ। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন ক্লজ। অন্য কেউ ট্রাই করো, মায়ের সাথে তাড়াতাড়ি পারার কথা। মায়েশা, পায়েল বলো। স্যার প্রথমটা প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লজ, পরেরটা নাউন ক্লজ, দ্বিতীয়টা আর পরেরটা অ্যাডভার্ব ক্লজ। এটা আসলে এখান থেকে শুরু, ওরা দাগাতে ভুল করছে। তৃতীয়টা নাউন ক্লোজ আর দ্বিতীয়টা স্যার অ্যাডভার্ব ক্লোজ না। হ্যাঁ, এক নাম্বারটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু আগে অ্যান্টিসিডেন্ট আছে পিপল। দুই নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, যে হোয়েন কান্ট উই স্টার্ট, হোয়েন কান্ট উই স্টার্ট, হোয়েন দ্বারা কোশ্চেন করতে পারছি, তাহলে অ্যাডভার্ব ক্লজ দুই নাম্বারটা। আমি বুঝলাম না যে কেন হলো না তোমাদের। তারপরে আই থিংক ইট, আই থিংক ইট, ইট বসাতে পারছি, তার মানে নাউন ক্লজ। তিন নাম্বারটা স্যার যে দ্যাট থেকে ছিল না, তো স্যার এই জন্য আর কি ওটা একটু ইয়া হয়ে গেছে। স্যার দুই নাম্বারটাতে তো উই কান্ট স্টার্ট ইট বসানো যায় না। হোয়াইল ইট ইজ রেইনিং, তাহলে ইট দিয়ে রিপ্লেস হবে। ও সরি স্যার। যখন তোমার হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ বা হোয়েনেরই তো সিনোনিম হচ্ছে হোয়াইল, এগুলো দ্বারা শুরু হবে, তখন একটু চিন্তা করতে হবে যে ইট বসানো যায়, নাও বসানো যায়, না হেয়ার বসানো যায়। তো এখানে নাও বসিয়ে দিলে তোমার অর্থ আসে উই ক্যানট স্টার্ট নাও, যেটাকে হোয়েন দ্বারা কোশ্চেন করা যায়, যে যখন বৃষ্টি হচ্ছে তখন আমরা শুরু করতে পারি না। একটু যাচাই করে দিবে যে এটাকে বাদ দিলে কোন ওয়ার্ড বসানো যায়। আর এগুলোর মধ্যেই আসবে কিন্তু রেনা মার্টিন, মিস করবে না, এই ক্লজ ক্লজ যা আসবে রেনা মার্টিন থেকে আসবে। সো এটাকে একটু ভালো করে যে এই এই জায়গাটা তোমাদের বইয়ে দাগায় রাখো, যে যে পয়েন্ট গুলো আমি করাচ্ছি, রিভাইজ দেওয়ার সময় ওগুলোই দেখতে হবে, আমার নোট দেখতে হবে, ওগুলো দেখতে হবে। আচ্ছা, তারপরে কলকাতা, এই যে প্রপার নাউন কোনগুলো, কোনো জায়গার নাম, ব্যক্তির নাম, তারপরে বস্তুর নাম, আন্দোলনের নাম। তাহলে এখানে কলকাতা প্রপার নাউন, আকবর প্রপার নাউন, হুগলি প্রপার নাউন, কিন্তু কিং কমন নাউন, রোজ কমন নাউন, সান কমন নাউন, কারেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, অনার অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? ব্রেভ বা 20 বা দিস, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হি প্রোনাউন ওটা জানোই তোমরা, দেম প্রোনাউন। আচ্ছা, ভার্ব, রোট, ইজ, আর এগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কুইকলি বা ভেরি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে যে অ্যাডভার্ব থাকে সেটাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়। শি প্রোনাউন্সড দ্য ওয়ার্ড কোয়াইট কারেক্টলি, এটা এই যে অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব আছে, এটিও অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, তারপরে দেয়ার ইজ আ কাউ ইন দ্য গার্ডেন, তাহলে হোয়ার ইন দ্য গার্ডেন, এখানে আহ তোমার হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারছো, তাহলে এটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে আ কাউ ইন দ্য গার্ডেন, না আ কাউ এ কাউকে বাদ দিলে তো হচ্ছে না। হচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ দিছে এরা, এটা প্রিপজিশনকে বোঝাতে চাইছে, তো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে। আচ্ছা, দ্য গার্ল ইজ ফন্ড অফ মিউজিক, অফ, ফন্ডের পরে কিন্তু অফ হয়, ফন্ডের পরে অফ হয়, এটা প্রিপজিশন বোঝাতে চাইছে এখানে। আ ফেয়ার লিটল গার্ল স্যাট আন্ডার আ ট্রি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, এটি আন্ডার তো প্রিপজিশন, আর প্রিপজিশন বোঝাতে চাইছে ইন, অফ, আন্ডার, এগুলো প্রিপজিশন। আমার কথা হলো যে আহ, এই যে প্রিপজিশন সহ, প্রিপজিশন তারপরে নাউন দুটো যদি একসঙ্গে আন্ডারলাইন করা থাকে, তাহলে এইটা মূলত অ্যাডভার্ব ফ্রেজ।
অ্যাডভার্ব ফ্রেজ, আন্ডার আ ট্রি অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু তুমি দেখছো যে অপশনে অ্যাডভার্ব ফ্রেজ নাই, তখন এটাকে দিয়ে দিবা প্রেপোজিশনাল ফ্রেজ। এটা তোমাদের অনেকবার বলছি। তারপরে কনজাংশন গুলো কি করে, সেম পার্টস অফ স্পিচ কে যুক্ত করে। এই যে এইটা মনে রাখো, এটা খুব কনফিউজ করায় তোমাদের, টু অ্যান্ড টু মেক্স হবে না মেক হবে। ভালো করে এখান থেকে মনে রাখো, আগে মেক্স হতো কিন্তু এখন মেক প্লুরালটা ধরা হয়, টু অ্যান্ড টু মেক ফোর। ওকে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো এখন প্লুরাল আর কি। আই র্যান ফার্স্ট বাট মিসড দ্য ট্রেন, দুটো সেন্টেন্সকে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল হুররা আর এলাস। ওকে, এগুলোর দরকার না। এই যে এই জায়গাটা আবার তোমাদের প্রয়োজন আছে, এটা একটু দাগাবা। অবশ্যই বই সবার কাছে যেন থাকে, আমি যা পড়াচ্ছি বই কাছে থাকবে, রাখবে এবং দাগাবে। ঠান্ডার মধ্যে ওঠার অলসতায় বই টেবিলে থাকবে আর তুমি আর এক জায়গায় বসে থাকবে, তা যেন না হয়। আচ্ছা, এখানে খেয়াল করো যে আফটার কি আছে, শেষে আছে। প্রিপজিশন শেষে থাকলে অ্যাডভার্ব হয়। আফটার আজ প্রোনাউনের আগে আছে, এই জন্য প্রিপজিশন। আর দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, এই জন্য কনজাংশন। তাহলে শেষে থাকলে অ্যাডভার্ব, নাউন প্রোনাউনের আগে থাকলে প্রিপজিশন, দুই সেন্টেন্সকে যুক্ত করলে কনজাংশন। এটা একটা তোমাদের ছিল। এখানে দেখো যে সাবজেক্টের জায়গায় দুটো শব্দ স্টিল আর ওয়াটার্স, তাহলে স্টিল অ্যাডজেক্টিভ, ওয়াটার্স হচ্ছে নাউন। দুটো থাকলে অ্যাডজেক্টিভ আর নাউন থাকে, তিনটি থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এখানে স্টিল লিভস ভার্বকে মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। এই সেন্টেন্সটা মেডিকেলে কোশ্চেন হয়ে গেছে, মেডিকেলে কোশ্চেন হয়েছে, ভার্সিটিতে কোশ্চেন হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে দি কাম শেষেরটা এল এর উচ্চারণ হবে না, দি কাম কামস আফটার দ্য স্টর্ম। এটা সাজাতে হবে এভাবে, কিন্তু তোমাদের এভাবেই আসবে, যেভাবে আছে ওইভাবেই আসবে, চেঞ্জ করে আসবে না। তোমরা অলরেডি প্রমাণও পেয়ে গেছো যে রেনা মার্টিনের সেন্টেন্স গুলো যেভাবে আছে ঠিক এইভাবেই পরীক্ষায় আসে। তাহলে আফটার এখানে হচ্ছে প্রেপোজিশন, খুব ভালো করে দাগায় রাখো এটা। দা আফটার ইফেক্টস, আফটার এখানে অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়। দা আপ ট্রেন, এখানে আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ইট ওয়েজ অ্যাবাউট আ পাউন্ড, অ্যাবাউট আ পাউন্ড, এখানে অ্যাবাউটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাবাউট বাদ দিলেও কিছু যায় আসে না। যে ইট ওয়েজ আ পাউন্ড, এর ওজন 1 পাউন্ড, কোনো সমস্যা নাই। আর যখন তুমি অ্যাবাউট দিচ্ছ তখন হচ্ছে প্রায় 1 পাউন্ড, এর ওজন প্রায় 1 পাউন্ড, বা প্রায় 2 পাউন্ড, প্রায় 3 পাউন্ড, এরকম। অ্যাবাউট হচ্ছে অ্যাডভার্ব, দাগায় রাখো, এটা আসার সম্ভাবনা আছে। অথবা ধরো যে হি স্টাডিড অ্যাবাউট 3 আওয়ার্স, এখানে অ্যাবাউটটা হচ্ছে অ্যাডভার্ব। সে প্রায় 3 ঘন্টা পড়েছিল, প্রায় বাদ দিলাম, সে 3 ঘন্টা পড়েছিল। যে ক্ষেত্রে প্রেপোজিশন বাদ দিলেও অর্থ আসে, সেই ক্ষেত্রে সেটি হবে অ্যাডভার্ব। আর প্রেপোজিশন বাদ দিলে যদি অর্থ না আসে তাহলে প্রেপোজিশন ছিল। হি টোল্ড আস অল অ্যাবাউট দ্য ব্যাটল, এখানে অ্যাবাউট প্রেপোজিশন। হি ওয়াজ অনলি আ ইয়ার্ড অফ মি, এখানে অফটা প্রেপোজিশন। তারপর অফ লাস্টে আছে, এটি হবে অ্যাডভার্ব। এখানে মুসলিমস ফার্স্ট, ফার্স্টটা হচ্ছে ভার্ব। মুসলিম ফার্স্ট ইন দ্য মান্থ অফ রমাদান, ফার্স্ট মানে না খেয়ে থাকা, অর্থাৎ রোজা রাখা, আমরা খুব সহজে বুঝি রোজা রাখা। আচ্ছা, কেপ্ট দ্য ফার্স্ট, আর্টিকেলের পরে একটি শব্দ, এখানে ফার্স্ট মানে রোজা। 10 নম্বরে যেটি বোঝানো হচ্ছে যে মুসলমানরা রোজা রাখে রমজান মাসে। 2 নম্বরটা হচ্ছে হি কেপ্ট দ্য ফার্স্ট ফর আ উইক, সে রোজা রেখেছিল, সে রোজা রেখেছিল 1 সপ্তাহ। তো 10 নম্বরে ফার্স্ট হচ্ছে ভার্ব, আর 11 নম্বরে ফার্স্ট হচ্ছে নাউন। 11 নম্বরে অর্থ হলো ফার্স্ট মানে রোজা, আর 10 নম্বরে অর্থ ফার্স্ট মানে রোজা রাখা। 12 নম্বরে হি ইজ অন দ্য কমিটি, কমিটি বানানটা আসে স্পেলিং হিসেবে, এটা বারবার আসে, এটা ভালো করে মনে রাখবা যে এখানে 3 জোড়া শব্দ আছে, 2টা এম আছে, 2টা টি আছে, 2টা ই আছে। আচ্ছা, অন দ্য কমিটি, হি ইজ অন দ্য কমিটি, ইট মিনস হি ইজ আ মেম্বার অফ দ্য কমিটি। এটার মিনিংও আসে যে হি ইজ অন দ্য কমিটি মানে কি, যে হি ইজ আ মেম্বার অফ দ্য কমিটি। আচ্ছা, এখানে ওয়ান টা হলো প্রেপোজিশন, আর হি ইজ লেটস মুভ অন, অন লাস্টে বসে এটি হয়ে গেল অ্যাডভার্ব। আর তোমরা জানো যে লেটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আস প্রোনাউন, আর মুভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মুভ মানে টু মুভ, কারণ লেট বেয়ার ইনফিনিটিভ, এই কারণে মুভের আগে টু উজ্জ আছে। এবং লেট এমন একটা বেয়ার ইনফিনিটিভ যার ক্ষেত্রে অ্যাক্টিভেও টু বসে না, প্যাসিভেও টু বসে না। অন্যান্য বেয়ার ইনফিনিটিভ গুলোর ক্ষেত্রে প্যাসিভে টু বসে, আর লেটের ক্ষেত্রে বসে না। তো লেট নিজে ফাইনাইট ভার্ব, তারপরে যে ভার্বটা থাকে সেটি হলো নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সেটাই হচ্ছে ইনফিনিটিভ। অনেক বিসিএস এ একটা কোশ্চেন, 41তম বিসিএস এ আছে যে নিচের কোন সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, ওখানে কিন্তু লেট দিয়ে একটা সেন্টেন্স আছে, কারণ এখানে ইনফিনিটিভ হলো মুভ,
মুভের আগে টু উজ্জ আছে, একটু দেখো ভালো করে। আচ্ছা, সিট ডাউন এন্ড রেস্ট আ হোয়াইল, এই এক্সারসাইজ আমি যতবার করিয়েছি ততবার এই সেন্টেন্সটা তোমাদের বারবার ভুল হয়, কারণ সকলে দেখে কি লাস্টে আছে অ্যাডভার্ব দিয়ে দেয়, লাস্টে আছে অ্যাডভার্ব দিয়ে দেয়। আরে বাবা, তার আগে তো আর্টিকেল আছে, তোমাকে তো সতর্ক হইতে হবে এই বিষয়ে। তাহলে আ হোয়াইল, তাহলে এখানে হোয়াইল হচ্ছে নাউন। তারপরে হোয়াইল কি করেছে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে এটি কনজাংশন, আর হোয়াইল অ্যাওয়ে এখানে ভার্বের কাজ করছে, এটা আসার মতো তিনটা সেন্টেন্স, যে কোনোটা অলরেডি আছে, কোশ্চেন হয়ে গেছে, এই তিনটাই কোশ্চেন হয়ে গেছে। কাইন্ডস অফ নাউন খুব একটা বেশি আলোচনা করব না, অল্প কিছু করি। যে কাইন্ডস অফ নাউনের মধ্যে প্রথমে আছে প্রপার নাউন, যা কোনো ব্যক্তির নামকে বোঝায়, যেমন অশোকা প্রপার নাউন। কিন্তু কিং হচ্ছে কমন নাউন, কারণ অশোক একজনের নাম, কিং একজনের নাম না, কিং অনেক আছে, কিন্তু অশোক আর নাই। কারণ নামের সঙ্গে নাম মিলতেই পারে, দ্যাট ইজ এক্সেপশনাল, ইট ডাজন্ট মিন দ্যাট যে ইট উইল বি কমন নাউন। এখানে দেখো যে সীতা, হারি বা কলকাতা বা ইন্ডিয়া, এগুলো হচ্ছে প্রপার নাউন, বাট গার্ল, বয়, সিটি, কান্ট্রি এগুলো হচ্ছে কমন নাউন। তারপরে তবে প্রপার নাউনের আগে যদি আর্টিকেল চলে আসে তাহলে কমন নাউন হয়ে যায়। যেমন হি ওয়াজ দ্য লুকমান অফ হিজ এজ, লুকমান মানে কি, দ্য ওয়াইজেস্ট ম্যান। আমাদের কোরআনেরই একটা ক্যারেক্টার হচ্ছে লুকমান। লুকমানকে নিয়ে, যদিও উনি কোনো নবী নন, খুব সাধারণ মানুষ, কিন্তু তারপরেও ওনার সম্পর্কে একটা সূরাই আছে, যে ওই সূরাতে উনি ওনার ছেলেকে কিভাবে ওসিয়ত করছেন, যে তার জীবনটা কিভাবে সে যাপন করবে, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, ওই সূরার মাধ্যমে দিচ্ছেন। তো অনেক সম্মানিত একজন ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কোরআনের কোট করেছেন। তো হি ওয়াজ দা লুকমান, তো লুকমানের আগে দা দিয়ে এখানে লুকমান হয়ে গেল কমন নাউন। আবার দেখো যে কালিদাস ইজ অফেন কল্ড দা শেক্সপিয়ার, শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের অনেক বড় একজন লেখক, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় নাট্যকার। তো এই শেক্সপিয়ারের সঙ্গে কালিদাসের তুলনা করা হলো, তো শেক্সপিয়ার এখানে কমন নাউন, বাট কালিদাস হচ্ছে প্রপার নাউন। তাহলে যে প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হবে সেটি কমন নাউন হয়ে যাবে। আর একভাবে প্রপার নাউনকে কমন করা যায়, যদি তুমি প্লুরাল করো। সে ধরো যে তোমাদের ক্লাসে কয়েকজন সালাম আছে, তো তুমি বলছো যে দেয়ার আর 3 সালামস ইন আওয়ার ক্লাস, তাহলে সেই ক্ষেত্রে সালামস হয়ে গেল কমন নাউন। তো প্রপার নাউনের আগে, প্রপার নাউনকে যদি প্লুরাল করতে পারো, প্রপার নাউনের আগে যদি আর্টিকেল এ এন্ড দি ব্যবহার করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে সেটি কমন নাউন হয়ে যায়। কালেকটিভ নাউনের এগুলো সবগুলোর কোশ্চেন হয়ে গেছে, খুব শর্টকাটে যদি প্রিপারেশন ঠিক রাখতে চাও তাহলে এই কয়েকটা কালেকটিভ নাউন মনে রাখতে হবে, একটাও বাকি নাই, সবগুলোই কোশ্চেন হয়ে গেছে। এটা ক্রাউড অনেকবার কোশ্চেন হয়েছে, তোমরা নিজেরাও পেয়েছো, মব, টিম, ফ্লক, হার্ড কোশ্চেন হয়েছে, আর্মি, ফ্লিট কয়েকবার কোশ্চেন হয়েছে, জুরি, ফ্যামিলি, নেশন, পার্লামেন্ট, কমিটি, কমিটিও অনেকবার কোশ্চেন হয়েছে। তো এগুলো সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। তো এদের কমন নাউন, যেমন ফ্লিটের কমন নাউন হচ্ছে শিপস বা ভেসেলস, যে শিপ বা ভেসেল মিলে যে কোনো নাউন যদি প্লুরাল হয় তাহলে তোমার জন্য বোঝা খুব সহজ, প্লুরাল মানে সেটা কমন নাউন। তাহলে আর্মি এর কালেকশন অফ সোলজার্স, সোলজার্স কমন নাউন। ক্রাউড কালেকশন অফ পিপুল বা পার্সনস, পিপুল হচ্ছে কমন নাউন, পার্সনের প্লুরাল ফর্ম হলো পিপুল, এবং পিপুলের সিঙ্গুলার ফর্ম হলো পার্সন, এটা কোনো আসতে পারে কমন নাউন এটি। পুলিশ, পুলিশ হলো কালেকটিভ নাউন। হার্ড, হার্ড হচ্ছে কালেকটিভ নাউন, জুরি কালেকটিভ নাউন। এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন যদি নাউনের উপরে কোশ্চেন করে নরমালি এখান থেকে বেশি হয়। স্যার, হ্যাঁ, স্যার ওখানে দা পুলিশ ডিসপার্সড দা ক্রাউড, হ্যাঁ, এখানে যে দা পুলিশ আছে না, এই দা পুলিশটা সিঙ্গুলার না প্লুরাল? পুলিশ প্লুরাল, আমরা যে ভার্বের মধ্যে পড়াইছি। দা মব, ওটাও তো প্লুরালই চলে না? দা মব হ্যাভ, মব, মব সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, আবার ওটা দেখতে হবে যে কোন দা পারপাসে বোঝাচ্ছে। মব ড্যাশ ডিসপার্সড, তাহলে কি হবে? ওটা কালেকটিভ নাউন, একসঙ্গে ছিল সেখান থেকে আলাদা হচ্ছে, তাহলে কি হ্যাজ না হ্যাভ হবে স্যার? তখন হ্যাজ হবে। আর যদি বলা হয় যে দা মবস আর থ্রোয়িং স্টোনস, এই যে আর থ্রোয়িং স্টোনস, তারা পাথর মারবে, এক একজন এক এক সময় মারবে, একসঙ্গে মারতে পারবে না, এটা কেউ মারবে কেউ মারবে না। তো এই কারণে এটা হবে তোমার নাউন অফ মাল্টিটিউড তখন। আচ্ছা আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে এক্সাম্পল গুলো দেখো, যদি আসে এর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ, যদি কপাল ভালো থাকে তোমাদের। গুডনেস, কাইন্ডনেস, হোয়াইটনেস, ডার্কনেস, হার্ডনেস, তারপরে ব্রাইটনেস, অনেস্টি, উইজডম, ব্রেভারি, লাফটার, লাফটারটা বিসিএস এ কোশ্চেন হয়েছে যে লাফের নাউন ফর্ম কি,
লাফের নাউন ফর্ম কি? লাফটার। এটা বিসিএস এ কোশ্চেন হয়েছে। থিপ, থেফট, থিপ থেকে থেফট হয়, থিপ হলো কমন নাউন, থেফট অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে মুভমেন্ট, জাজমেন্ট, হ্যাটলেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাকে দেখে নাউনের মতো মনে হয় না, যতবার আমি পড়াই ততবারই কথাটা বলি। হ্যাট মানে টুপি, রেড মানে লাল, টুপি লাল, এভাবে মনে রাখবা যে হ্যাটলেটটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে তোমার চাইল্ডহুড, বয়হুড, ইয়থ, স্লেভারি, স্লিপ, সিকনেস, ডেথ, পভার্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। এর মধ্যে স্লিপটা বেশি ইম্পর্টেন্ট। স্লিপ কোন নাউনের মধ্যে পড়বে, একটু ঝামেলায় পড়ে যাবা। স্লিপ, ডেথ এগুলো কোশ্চেন হয়। এবং গ্রামার, মিউজিক বা কেমিস্ট্রি এগুলো কোশ্চেন হয়। অলরেডি গ্রামার কোশ্চেন হয়ে গেছে বা মিউজিকও কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, যেমন কাইন্ড থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করবা কাইন্ডনেস, অনেস্ট থেকে অনেস্টি। আবার ভার্বের যেমন অবে, অবে হচ্ছে ভার্ব, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো অবিডিয়েন্স। গ্রো থেকে গ্রোথ। এরপরে চাইল্ড থেকে চাইল্ডহুড এবং স্লেভ থেকে স্লেভারি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, ইজি শব্দটা ল্যাটিন থেকে এসেছে। ইজি শব্দের অর্থ হলো এক্সাম্পলি গ্রাসিয়া। এক্সাম্পলি গ্রাসিয়া মানে হলো এক্সাম্পল, ফর এক্সাম্পল। স্যার, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি নির্দিষ্ট করে দেয় তাহলে কি ওটা স্যার কমন নাউন কমন হয়ে হয়ে যাবে, কমন হয়ে যাবে। আবার কমন নাউনও যদি নির্দিষ্ট করে দেয় অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। যেমন দি মাদার রোজ ইন হার, এখানে দি মাদার কিন্তু abstract? অ্যাবস্ট্রাক্ট নাউন। দি গার্ল ইন হার, তোমরা ট্যাগ কোশ্চেন করেছো না 9-10 থাকতে, এটা তো স্যার কিন্তু abstract। অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা এটা ওই যে মাস্টার থেকে একটু দেখে নিও, ওখানে ইন্টারচেঞ্জ করা আছে। মানে স্যার তো যে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কমন নাউনকে যখন অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করা হয় ওটাও মানে ভালোভাবে বোঝাই যায়, বাট যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কমন নাউন হয়ে যায় না স্যার, ওগুলা একটু মানে যেমন আচ্ছা, এখানে একটা চার্ট আছে, আমি ওটা করে দিচ্ছি একটা পাতার মধ্যে। যা কোশ্চেন হবে আমার বিশ্বাস এখান থেকেই হবে, নাউনের উপরে যদি কোশ্চেন হয় সেটাই আমি আলোচনা করি। আচ্ছা, তারপরে দেখো যে এই যে কাউন্টেবল নাউন, এগুলো তোমরা জানো যে বুক, পেন, অ্যাপল, অ্যাপল, বয়, সিস্টার, ডক্টর, বা আসল উচ্চারণ হলো ডকথা, আর এর উচ্চারণ ব্রিটিশ ইংলিশে হয় না। তারপরে হর্স, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে আছে মিল্ক, অয়েল, সুগার, গোল্ড, অনেস্টি, এগুলো আনকাউন্টেবল নাউন। খুবই কমন বিষয় এগুলো, তোমরা জানোই। আচ্ছা, এখান থেকে আমি একটু বলে দিই, যেমন ক্রাউড, ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন, ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের এগুলো করে নিয়েছিলাম। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, বাট পিউপিলস এটি হলো কমন নাউন। প্লুরাল হলেই, যখনই দেখবে যে একটা নাউন প্লুরাল, তোমার আর ভাবারই দরকার নাই, এটা কমন নাউন। তারপরে এলিফ্যান্ট, এটা হচ্ছে কমন নাউন। আর স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট নাউন। সলোমন প্রপার নাউন, উইজডম অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিনলিনেস, গডলিনেস দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এখানে দেখো যে ফ্লিট কালেকটিভ নাউন, শিপস কমন নাউন, হারবার মানে সমুদ্র বন্দর, এটি কমন নাউন। যেমন টাউন, ভিলেজ, সিটি, জাস্ট লাইক। তারপরে ক্লাস কালেকটিভ নাউন, বাট গ্রামারটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রামার অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা পড়লে তোমরা। গদাভরি একটা নদীর নাম ভারতের, এটি প্রপার নাউন, অবশ্যই প্রপার নাউন। প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, তবে নদী, সাগর, মহাসাগর, পর্বত বা পাহাড়, এগুলোর আগে আর্টিকেল হয়। তারপরে কমিটি, কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে ইয়ার কমন নাউন, ব্যাংকস কমন নাউন। তারপর জওহরলাল নেহরু প্রপার নাউন। এরপর প্রাইম মিনিস্টার হচ্ছে কমন নাউন, কারণ প্রাইম মিনিস্টার প্রত্যেকটা দেশেই থাকে, কিন্তু জওহরলাল নেহরু প্রত্যেকটা দেশে থাকে না। এটা মনে রাখতে হবে যে যেটা আরো আছে সেটা হচ্ছে কমন নাউন, যেটা আর নাই সেটাই হচ্ছে প্রপার নাউন, কনফিউশন হলে আর কি। সোলজার্স, সোলজার্স যেহেতু প্লুরাল কমন নাউন হবে। ব্রেভারি এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হেলথ অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে বান্স অফ গ্রেপস, গ্রেপস হচ্ছে কমন নাউন, বান্স হচ্ছে কালেকটিভ নাউন। তারপর ভয়েস, এটি রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়েছে সম্ভবত 3-4 শিক্ষাবর্ষে, তোমরা মাস্টারে দেখতে পারো এটা। আইনে কোশ্চেন, তখন তো ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে হতো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা একটা করে পরীক্ষা দিত। ওই সময় রিটেনও ছিল, এমসিকিউ ছিল। তো যাই হোক, আইনে আবার ইংলিশকে অনেক বেশি প্রাধান্য দেয়। যারা আইনে পড়তে চাও রাজশাহী ইউনিভার্সিটিতে, তাদের এটা সেন্ট বাবা, তাদের ইংলিশ কারেক্ট যদি বেশি করতে পারো সহজে আইন পেয়ে যাবে।
Armazém aqui, são vocês. আচ্ছা, তো এটি মনে রাখো যে 16 নম্বরে ভয়েসটা হচ্ছে কমন নাউন। এখন কোশ্চেন হলো যে ভয়েস তো আমরা দেখতে পাই না, বাট শুনতে তো পাই। এই যে আমি কথা বলছি, আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমার কথা তো শুনতে পাচ্ছ। তো একটা ইন্দ্রিয় তো কাজ করছে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, ইংলিশে যেটি বলা হয় সাইট, টেস্ট, টাচ, স্মেল, হিয়ারিং। যে চোখে যা দেখতে পাচ্ছ, কানে যা শুনতে পাচ্ছ, তারপরে নাক দিয়ে যেগুলোর গন্ধ পাচ্ছ, জিহ্বা দিয়ে যেগুলোর স্বাদ পাচ্ছ, যেগুলোকে ধরতে পারছো, এগুলো হচ্ছে আহ, এগুলো হচ্ছে তোমার কনক্রিট নাউন। আর ইয়াগুলো তোমার এগুলোর বাইরে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর শুধুমাত্র নাউনের ক্ষেত্রে আসে যে কত প্রকার, তাছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের ক্ষেত্রে প্রকারভেদটা আসবে না। নাউনের ক্ষেত্রে নাউন হচ্ছে 5 প্রকার। আচ্ছা, আর একটা কথা, এই যে 8টা যে পার্টস অফ স্পিচ, 8টা পার্টস অফ স্পিচের তো এক একটা নাম আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই যে ওয়ার্ড, ওয়ার্ড হিসাবে এরও তো একটা পার্টস অফ স্পিচ আছে। তো এই 8টা পার্টস অফ স্পিচের নাম হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, সবগুলো নাউনের মধ্যে পড়বে, প্রপারের মধ্যে ওইভাবে ডিপে যায় না, শুধু ধরে যে এইটা কি, যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি, এটা কি একটা প্রোনাউন, এটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, না এটা একটা অ্যাডভার্ব। তো ওয়ার্ড হিসাবে যেহেতু অ্যাডজেক্টিভ একটা টার্মের নাম, তাহলে অবশ্যই নাউন। অ্যাডভার্ব একটা টার্মের নাম, তাহলে অ্যাডভার্ব শব্দটা একটা হচ্ছে নাউন। এই তো 8টা পার্টস অফ স্পিচ, ওয়ার্ড হিসাবে সবগুলোই নাউন। তারপরে টিম, কালেকটিভ নাউন, এরপরে আছে লাই অ্যাবস্ট্রাক্ট নাউন, উইজডম অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে হচ্ছে ভ্যালু অ্যাবস্ট্রাক্ট নাউন, টাইম অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে ইনোসেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, রুম কমন নাউন, ফিট প্লুরাল, ফুট, ফিট, টুথ, টিথ, এগুলো হচ্ছে কমন নাউন। তারপরে লেন্থ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দেখা যায় না। যখনই তোমার কাছে এই কনফিউশনটা আসবে যে না এইটা তো কমন নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট কেমনে হয়, এটা তো দেখা যায়, তখন চিন্তা করবে যে ঠিক আছে দেখা যায়, তাহলে এর কালারটা কি, এর আকৃতি কেমন। এগুলো নিয়ে যখনই তুমি কোশ্চেন করবে, তখন আর কোনো সমস্যা হবে না। তোমার 10টা থেকে তো অনেকেরই ক্লাস আছে। আচ্ছা, এটা সলভ করে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, ফিট, হ্যাঁ, লেন্থ, লেন্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো ডেজ, ডেজ হচ্ছে কমন নাউন, প্লুরাল হলেই কমন নাউন। চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রিটস কমন নাউন, প্লুরাল আছে। তারপরে সিটিজ হচ্ছে কমন নাউন। এরপরে আছে ক্রুকডনেস, বেশ ইম্পর্টেন্ট, ক্রুকডনেস, রাস্তার বাঁক, তো এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ভার্ডিক্ট, বিচারের রায়, অ্যাবস্ট্রাক্ট নাউন। জেন্টলম্যান, এই যে মেন আছে প্লুরাল, খুব সহজ একটা বিষয়, যে প্লুরাল আছে তার মানে সেটি কমন নাউন, আর অন্য কিছু ভাবারই দরকার নাই। আর জুরি হচ্ছে কালেকটিভ নাউন। এই তো তোমাদের কি ক্লাস আছে নাকি? এই যাদের কোচিং আছে 10টা থেকে একটু রেসপন্স করো তো যে হ্যাঁ আছে কিনা। জয়িতা, জয়িতা, রুকু, এরা আসো? হ্যাঁ, রুকু আসো তো। তোমাদের ক্লাস আছে? ক্লাস না পরীক্ষা জানো 10টায়? স্যার আজকে নাই। ও আজকে নাই, তাহলে ক্লাস আর একটু চলুক, এই যে নিচের এটা সলভ দিয়ে তারপর ছুটি দেবো তোমাকে। স্যার বলো। ওখানে বললেন না স্যার ইওর ভয়েস, মানে ভয়েস, হ্যাঁ, ভয়েসটা কি স্যার? কমন নাউন। কমন নাউন না? হ্যাঁ, আর দা ক্রাউড, এখানে ক্রাউড কি কালেকটিভ নাউন? কালেকটিভ, কালেকটিভ। না, হ্যাঁ জি স্যার। আর এই ভয়েস এবং এয়ার, এগুলো কিন্তু কমন নাউন। এয়ারের ক্ষেত্রে যুক্তি কি? এয়ার, এয়ারের গন্ধ আছে, সুগন্ধ দুর্গন্ধ যাই পাও না কেন সেটা তুমি বাতাসেরই পাচ্ছ। এয়ার এর অস্তিত্ব আছে, কারণ আমাদের গায়ে যখন লাগে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এটা বাতাস। আবার ইন সাম কেসেস এটা আমরা দেখতেও পাই, তুমি বাসার ভিতরে আছো, তোমার কাছের যে গ্লাস, তো জানালা দিয়ে তুমি যদি তাকাও তাহলে বুঝতে পারবে না বাতাসের ডিরেকশনটা কোন দিকে। তো এই জন্য ওখানে বলা আছে ইন সাম কেসেস উই ক্যান সি, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতেও পাই। তো এই জন্য এয়ার এটি কমন নাউনের মধ্যে পড়বে, ভয়েস কমন নাউনের মধ্যে পড়বে, এই কথাগুলো মাথায় রেখো। আচ্ছা, আর জাস্ট 2 থেকে 3 মিনিট একটু সময় দাও, অনেকে দেখি লিভ নেওয়া শুরু করে দিছে। আচ্ছা, স্যার বছরের ইংলিশ যে ইয়ার, ওইটা কি নাউন? কমন নাউন, এটা প্লুরাল হয় যে ইয়ার, ইয়ার্স।
যেটা প্লুরাল হবে সেটি কমন নাউন হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে এ নাম্বার অফ ড্যাশ, যে এই এ নাম্বার অফ ক্যাটেলকে আমরা কি বলবো? হার্ড, HERD। এ নাম্বার অফ সোলজার্স কে এক কথায় আমরা কি বলবো? আর্মি। এ নাম্বার অফ সেলার্স কে এক কথায় আমরা কি বলবো? ক্রু, CREW। তারপরে লেজির অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? লেজিনেস, ক্রুয়েল, ক্রুয়েলটি হবে, ব্রেভ, ব্রেভারি হবে, ফুলিশ, ফুলিশনেস হবে। এগুলো তোমাদের করে দিয়েছিলাম। তারপরে আমি একবার বলি, যেটা ইম্পর্টেন্ট সেটা বলে যাব শুধু, যে এটা ইম্পর্টেন্ট। যেমন লং, লেন্থ, ট্রু, ট্রুথ, গুড, গুডনেস, ব্রেভ, ব্রেভারি, স্যান, স্যানিটি, স্ট্রং, স্ট্রেংথ, ওয়াইজ, ওয়াইজডম, প্রাউড, প্রাইড। প্রাউডের পরে অফ হয়, প্রাউড অফ, কিন্তু প্রাইড ইন হয়। ভেইন, ভ্যানিটি, VANITY, বিটার, বিটারনেস, হোয়াইট, হোয়াইট, TH দিলেই হবে। ফ্রি, ফ্রিডম, জাস্ট, জাস্টিস। তারপরে ক্রুয়েল, ক্রুয়েলটি, ডিপ, ডেপথ, একটা ই বাদ যাবে, ব্রড, ব্রিথ। এরপরে পোর, পোভার্টি, পোরনেসও হয় কিন্তু এখানে, পোর, পোরনেস বা পোভার্টি। ডিসেন্ট, ডিসেন্সি। এরপরে ডার্ক, ডার্কনেস, হিউম্যান, হিউম্যানিটি। হাই, হাইট, HEIGHT, হাম্বল, হিউমিলিটি। ফ্রুডেন্ট, ফ্রুডেন্স। এরপরে সুইট, সুইটনেস, কুইক, কুইকনেস। এরপর ইয়াং, ইয়থ, শর্ট, শর্টনেস, শর্টেজও হয়। তারপরে ভ্যাকেন্ট, ভ্যাকেন্সি। এরপরে নোবেল, নোবেলটি, ইগনোরেন্ট, ইগনোরেন্স। লাফ, লাফটার। এই যে এখান থেকে লাফটার, ওই যে বললাম যে BCS এর কোশ্চেন হয়েছে। তো লাফ, লাফের নাউন ফর্ম হচ্ছে লাফটার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে সার্ভ, সার্ভিস, কনসিল, কনসিলমেন্ট, অ্যাডভাইস, অ্যাডভাইস, CE। খুব সতর্ক থাকবা, এটা কিন্তু খুব ভুল করো তোমরা। অ্যাডভাইস, অ্যাডভাইস, SE হলো ভার্ব আর CE হচ্ছে নাউন। রিলিফ, রিলিফ আর বিলিফ অনেকটা একই রকম। এখানে VE বাদ দিয়ে F লিখলেই এটি নাউন হয়ে যাবে। বিলিভের ক্ষেত্রেও তাই, বিলিফ। স্টিল, স্টিল, TH দিতে হবে। এই যে বিলিফ, মুভমেন্ট, প্রোটেকশন, পারসিউ, পারসুট, IT, ই বাদ দিয়ে IT। নো হবে, এটা কে, এটা সারা পড়ছে তোমাদের বইয়ে যদি নাও লেখা থাকে তাহলে তার আগে কে দিয়ে ওটাকে নো মানে জানা, এটা করো। নো থেকে হবে নলেজ, কারণ এটা ভাব তো করা লাগবে। তারপরে অকুপাই, অকুপেশন, অকুপেন্সিও হয়। তারপরে চুজ, চয়েস, CHOICE। থিঙ্ক, থট। জাজ, জাজমেন্ট, এক্সেল, এক্সিলেন্স। তারপরে স্টার, স্টারভেশন, পার্সিভিয়ার, পার্সিভিয়ারেন্স। এটা কিন্তু বানান আসছে তোমাদের, পার্সিভিয়ারেন্স, ANCE। আমি কি ভুলভাল পড়াচ্ছ? তোমাকে পড়াতে দিব, একটু দাঁড়াও। ডিফেন্ড, ডিফেন্স। তারপরে সি সাইট, এইটা আসার মতো, সি সাইট, SIGHT, SIGHT। তারপরে এক্সপেক্ট, এক্সপেকটেশন। তারপরে অ্যাক্ট, অ্যাকশন। তারপরে ডিপার্ট, ডিপারচার, সাকসিড, সাকসেস, ফ্রি, ফ্রিডম, লিভ, লাইফ, প্লিজ, প্লেজার, ফ্লাটার, ফ্লাটারি, ডাই, ডেথ, ডিসকভার, ডিসকভারি, অবে, অবিডিয়েন্স, হেট, হেট্রেড। হেট্রেড মানে RED, হেট মানে টুপি, তার সঙ্গে রেড, হেট, রেড, RED। সিজ, সিজার, ই বাদ দিয়ে URE। রেড। পানিশ, পানিশমেন্ট, কনভার্স, কনভারসেশন। এরপরে কমন নাউন। রেকর্ড হয়ে যাচ্ছে তোমার কথা। খালি ROS, রোজ, রোজ হবে। আচ্ছা, তোমাকে পড়াতে দিব, আমি পড়াইনি, একটু স্টপ করো না, গান শুনবো কিন্তু তোমার কাছে। আমি কি আচ্ছা, কিং, কিংডম, ওনার, ওনারশিপ। তারপরে হিরো, হিরোইজম। পাইরেট, পাইরেসি, পাইরেসি, CY। গ্লুটন, গ্লুটনি, শুধু ওয়াই দিলেই হবে। ইনফ্যান্ট, ইনফ্যান্সি, এজেন্ট, এজেন্সি, বন্ড, বন্ডেজ। প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম। তারপরে মাদার, মাদারহুড। মাদারলি কি হবে? অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে যে মাদারলি অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, ফাদারলি অ্যাডজেক্টিভ, হোমলি অ্যাডজেক্টিভ। মাদারহুড হচ্ছে, মাদারহুড, বয়হুড, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। রাস্কেল, রাস্কেলিটি, ব্যাংক্রাফট, ব্যাংক্রাফসি। এখানে যা আছে এর সঙ্গে CY হবে। একটু ব্যতিক্রম, যেগুলো ব্যতিক্রম সেগুলো কিন্তু আসবে। ব্যাংক্রাফসি, দেউলিয়াত্ম। তারপরে প্রিস্ট, প্রিস্টহুড, ক্যাপ্টেইন, ক্যাপ্টেইনসি, ওম্যান, ওম্যানহুড, অথর, অথরশিপ, অথরিটিও হয়। ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, কিন্তু ফ্রেন্ডলি হলো অ্যাডজেক্টিভ, এটা আসে, কোশ্চেন হয়ে গেছে কয়েকবার।
থিপ থেফট, যেটা তোমরা ওই যে অ্যাবস্ট্রাক্ট আমাদের আগে এক্সাম্পল দেখলে। রিজেন্ট রিজেন্সি, কাওয়ার্ড কাওয়ার্ডিস, ডিআইসিই, ম্যান ম্যানহুড, রগ রগারি, বেগার বিগারি, শুধু ওয়াই দিলে হবে। পিলগ্রিম পিলগ্রিমেজ, এখানে পিলগ্রিম মানে তীর্থযাত্রী আর পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা। মানে কোনো যেমন আমরা হজ করতে যাই, এটা হলো তীর্থযাত্রা, ইংলিশে কিন্তু পিলগ্রিম বা পিলগ্রিমেজ বলে। পিলগ্রিম মানে তীর্থযাত্রী আর যাত্রাটাকে বলা হয় পিলগ্রিমেজ। তো মোটামুটি নাউন যেটা সেটা কভার করে ফেললাম তোমাদের, আমাদের ক্লাসিফিকেশনটা। সামনের দিনে আমরা অন্যগুলো নিয়ে মানে খুব বিস্তারিত যাবো না, শর্টকাটে যত তাড়াতাড়ি করা যায় ফুল সিলেবাস আরেকবার রিভাইজ করব। তো এতে করে তোমাদের সুবিধা হবে। যারা বিইউপিতে পরীক্ষা দিতে যাবে ভালো করে পরীক্ষা দিয়ে আসো, বিসিএস এর কোশ্চেন গুলো পড়বে। তা ইংলিশ এবং জিকে দুটোই। যাদের তোমার MP3 ইন্টারন্যাশনালটা নাই তারা কিনে নিবে, কিনে নিয়ে বিসিএস এর বিগত বছরে যে কোশ্চেন গুলো আছে আন্তর্জাতিকের উপর সেগুলো পড়বে, ঢাকা ভার্সিটির বিগত বছরের কোশ্চেন গুলো একটু পড়বে। এর সঙ্গে ক্যাপসুল 1, 2, 3, ওই যে জোবায়ের জিকে থেকে বের করে যে ক্যাপসুল 1, 2, 3 রিসেন্টের এটা বই, যারা কিনোনি অবশ্যই কিনে নেবে। ক্যাপসুল 1, 2, 3 ওই ইয়াতে পাওয়া যাচ্ছে, কাজল ব্রাদার্সে। অ্যাটলিস্ট 1 যদি নাও পাওয়া যায়, যারা কিনেছো ভালো কথা, 1 যদি না পাওয়া যায় 2, 3 সম্ভবত এখন পাওয়া যাচ্ছে, 1 পাওয়া যাচ্ছে না। ওনাকে বলবে আনে দিতে, যদি আনে দিতে পারে তাহলে ভালো, আর না হলে অ্যাটলিস্ট 2, 3 কিনে নাও, কারণ ওগুলো থেকে বেশ ভালো কমন পড়ে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।